বাংলা টিভি, বিশ্বজুড়ে বাংলা। শুভেচ্ছা, সন্ধ্যায় বাংলায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদি মোহাম্মদ, আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদের রেশ কাটেনি এখনো, ছুটি শেষে ফিরছেন রাজধানীবাসী। নারীর টানে আজও ঢাকা ছেড়েছেন অনেকে। একদিকে রাজধানীর পাড়া মহল্লায় কোরবানির পশুর চামড়ার স্তূপ, অন্যদিকে চাহিদা মতো সংগ্রহ না হওয়ায় ব্যবসায়ীরা হতাশ। এবং বাংলাদেশের অভ্যন্তরে বসত বাড়ি লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি, কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক। আপনার পছন্দের সরিষার তেল সুরেশ, আমরা জানি সেরাটাই আপনার পছন্দ, আর তাই সুরেশ সরিষার তেল সব সময় আপনার হাতের কাছে রাখুন। এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, ফলে ধীরে ধীরে ঢাকাও ফিরে পেতে যাচ্ছে তার পরিচিত চেহারা। যদিও অনেকটাই ভিন্ন চিত্র দেখা গেল বাস টার্মিনালগুলোতে। সকালের দিকে ফিরে আসা মানুষের চেয়ে গ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যায় যেন ছিল বেশি। আনিসুর রহমানের ক্যামেরায় রিপোর্ট করছেন রনক হাসান। ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবস, এ কারণেই শুরু হয়েছে নারীর টানে গ্রামে যাওয়া রাজধানীবাসীর ঢাকায় ফেরার পালা। সকাল থেকেই বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে বিভিন্ন যানবাহন থেকে নামতে দেখা গেছে যাত্রীদের। সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেল বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ট্রেন থেকে নামছেন। সুন্দরবন, ধূমকেতু ও নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেনে করে রাজধানীতে ফিরে আসা মানুষের সমাগমে স্টেশনের প্ল্যাটফর্মে রীতিমতো ভিড় জমে গেছে। কমলাপুর রেল স্টেশন সূত্র অনুযায়ী দেশের বিভিন্ন রোড থেকে আজ কমলাপুরে 31টি আন্তনগর সহ 67টি ট্রেন আসার কথা। ঈদের আগে গ্রামে যাওয়া মানুষ অন্তত আরো 6 দিন ধরে এভাবেই ঢাকায় ফিরবে। কুরবানি ঈদের ছুটিটা 3-4 দিন হলে ভালো হয়, তারপরে এবারে ছুটিটা আমরা খুবই কম পেয়েছি, মাত্র 2 দিন, অনেকেই পেয়েছে 3 দিন। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে পর্যাপ্ত ছুটি না। ঈদের ছুটির সাথে যারা বাড়তি ছুটি নিয়েছেন তারা হয়তো আগামীকাল বা তার পরের দিন আসতে শুরু করবেন, তখন হয়তো ভিড় অনেক বেশি থাকবে। তো আজকে ভিড় তেমন ছিল না, অত্যন্ত সুন্দরভাবে আমরা আসতে পেরেছি। দিনাজপুর যাবো, গাড়িতে যাইতে পারি না, চতুর ভিড়, উঠতে পারি নাই গা। আজকে যাবো ঈদ করার লেগে। গ্রাম থেকে ঢাকায় ফেরা মানুষের স্রোত এখনো শুরু হয়নি। বেশিরভাগ ট্রেনে আসছে, অনেকটাই ফাঁকা। তবে উল্টো চিত্র হচ্ছে টিকিট কাউন্টারগুলোতে। যারা এতদিনেও ঈদে বাড়ি ফিরতে পারেন নাই, তারাই এখন ভিড় জমাচ্ছেন এই কাউন্টারগুলোতে। মহাখালী বাস টার্মিনালের দুপুরের চিত্র এটি। ফিরে আসা মানুষের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাই যেন বেশি। কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট না পাওয়া সহ নানা কারণে ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি এদের বেশিরভাগ। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে ঢাকায় ফিরে আসা যাত্রীদের চাপ বাড়ছে বলে জানালেন কাউন্টারে থাকা লোকজন। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। কোরবানির পশুর চামড়ার স্তূপ জমে গেছে রাজধানীর পাড়া মহল্লায়। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, চামড়া কিনেও আশানুরূপ দামে বিক্রি করতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় চামড়া সংগ্রহ করতে না পেরে হতাশ চামড়া ব্যবসায়ীরা। সাফারের স্থানান্তরিত কারখানাগুলোর নির্মাণ কাজ শতভাগ শেষ না হওয়ায় প্রক্রিয়াজাত করার জন্য কিছু ট্যানারি মালিকরা হাজারীবাগেই লবণ দিয়ে সংরক্ষণ করছেন কোরবানির পশুর চামড়া। হাসান আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন ফাতাউদ্দিন সজল। দেশের সারা বছর যে চামড়া আসে তার 40 থেকে 45% সংগ্রহ হয় শুধু কুরবানির ঈদ থেকে। সারা বছরের জন্য 1.25 কোটি পিস চামড়া কেনার লক্ষ্য নির্ধারিত হলেও কুরবানির ঈদেই পাওয়া যায় 60 লাখ পিস চামড়া। কুরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। পাড়া মহল্লা, মসজিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন থেকে শুরু করে কুরবানি দাতা কেউ ন্যায্য মূল্য দেওয়ার মতন চামড়ার ক্রেতা পাচ্ছে না। তাই রাস্তার মোড়ে মোড়ে ছোট বড় চামড়ার স্তূপ পড়ে আছে, বিক্রি হচ্ছে না।
এদিকে চামড়া ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় চামড়া সংগ্রহ করতে পারেনি তারা। যে পরিমাণে মাল পড়ার কথা, এখানে যে পরিমাণ মাল ফলানোর কথা পরিমাণে মাল ফলানো হয় নাই বা মাল পড়ে নাই, পর্যাপ্ত মাল আসে নাই। আমাদের মনে করেন যে পরিমাণ চাহিদা ছিল, চাহিদা পরিমাণে অনেক কম মাল আসছে। বিভিন্ন জায়গার পাড়া মহল্লার মধ্যে চামড়া যা আছে ওই পাড়া মহল্লাতে ম্যাক্সিমাম চামড়া লবণ লাগানো গেছে, লবণ লাগানো হয়েছে। কিছু মাল হেমায়তপুর যাওয়া হয়েছে, এই মানে সাইডে মালগুলা রয়ে গেছে, যার কারণে এখানে চামড়ার পার্সেন্টেজটা কমে গেছে। আমদানি কম। অন্য বছর 12টা 1টা 2টা পর্যন্ত চামড়া থাকে, এই বছর 9টার পরে চামড়া ছিল না, রোডে গাড়ি কিংবা গাড়িতে কোনো চামড়া ছিল না। চামড়া কুরবানি কম হয়েছে, এই জন্য টার্গেট পূরণ হয় নাই। কুরবানি যদি ঠিক মতন হইতো তাহলে টার্গেট পুরো হইতো। আমরা তো 2000-এর টার্গেট করেছিলাম, কিনলাম 500 কয় পিস। হাজারীবাগ থেকে চামড়া কারখানাগুলো গুটিয়ে ফেলা হয়েছে। এখনও সাভারে স্থানান্তরিত কারখানাগুলোর নির্মাণ কাজ শতভাগ শেষ হয়নি। ফলে কোরবানির পশুর সব চামড়া সেখানে নিয়ে প্রক্রিয়াজাত করার মতন জায়গা বা ব্যবস্থা নেই বলেই হাজারীবাগের কিছু ট্যানারি লবণ দিয়ে সংরক্ষণ করছে বলে জানালেন ট্যানারি মালিক মোহাম্মদ সেলিম। আর সরকার নির্ধারিত 50 থেকে 55 টাকায় চামড়া না কিনে বিপাকে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা, বলছেন সেলিম। ছেলে পেলে মৌসুমী ব্যবসায়ী আছে, আরো কিছু কিছু আছে যাদের ট্যানারি আছে, হয়তো কিনা এখানে রাখলো, পরবর্তীতে নিয়ে যাবে। ঢাকা শহরে কোরবানি চামড়া আপনার 55 বর্গ ফুটে এটা কেউ কিনে না, বেশি দামে কিনে, এরপর এটা থাকে না ঠিকঠাক মতো। তো আপনার একটা ধাক্কা হাজারীবাগের চামড়া শিল্পটা স্থানান্তরিত হওয়াতে চামড়া শিল্পের উপর একটা প্রভাব যে পড়ছে সেটা বলার মতো না, সেটা ভালোভাবেই পড়ছে। এটা কাটায় উঠতে হাজারীবাগের যারা ট্যানারির মালিক ছিল এবং সেমাত করে ওনাদের যথেষ্ট ব্যাক করতে হবে। সারা দেশে মোট ট্যানারির সংখ্যা 210টি হলেও সরকারের খাতায় এর সংখ্যা 155টি। হাজারীবাগের ট্যানারি পল্লীতে যে 155টি কারখানা ছিল সেগুলোর অনুকূলে সাভার ট্যানারি পল্লীতে প্লট বরাদ্দ দেওয়া হলেও চালু করতে পারেনি বেশিরভাগ ট্যানারি। তাই এবছর বড় ক্ষতির মুখে পড়বে এই শিল্প, মত সংশ্লিষ্টদের। ফাতাহ উদ্দিন সজল, বাংলা টিভি, ঢাকা। দর্শক, ঢাকার বাইরে কোরবানির পশুর চামড়া নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। মেয়র সাইদ খোকনের 24 ঘন্টার মধ্যে রাজধানীকে কোরবানির বর্জ্যমুক্ত করার ঘোষণা বাস্তবায়ন হয়নি 3 দিনেও। পুরনো ঢাকার বেশিরভাগ এলাকার রাস্তায় এখনো পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এই বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের গড়িমসিকেই দায়ী করছেন তারা। মঞ্জুর রহমানের ক্যামেরায় আশরাফুজ্জামান মন্ডলের রিপোর্ট। এটি পুরান ঢাকার পোস্তগোলা মোড়ের দৃশ্য। একদিকে বেকারিতে তৈরি হচ্ছে খাবার, আর অন্যদিকে দোকানের সামনে এভাবেই পড়ে আছে গরুর শিং, গোবর ও চামড়ার টুকরো সহ কোরবানির পশুর নানা বর্জ্য। এ অবস্থায় পথচারীদের নাক টেপে চলা ছাড়া আর কি বা উপায়? মোড় থেকে আরেকটু ভেতরে গেলে দৃশ্যটা আরো ভয়াবহ। রাস্তার উপর ফেলে রাখা ময়লার জন্য যান ও জনচলাচল বন্ধ হওয়ার উপক্রম। এই ময়লা এত গন্ধ, এই ময়লাতে রোডে না আসাই যায় না, আসলে মনে করেন বমি এসে যায়। আর গন্ধ মনে করেন রোডে আসতেই পারি না, বা রোড থেকে কত গেলে মুখ চাপে ধরে, নাক চাপে ধরে আসতে হয়। আবর্জনা ময়লা অনেক গন্ধ, চামড়ার ইটি ফালাই রাখছে, অনেক ময়লা, আমাকে হাতে অনেক কষ্ট হয়। এই ময়লার জন্য আমরা দোকানদারি করতে পারতেছি না, কাস্টমার আসতেছে না। এই অনেক কাস্টমার বমি করে ফেলায় এখান থেকে। কোরবানি এলেই প্রতিবার বর্জ্য অপসারণ নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা, আর তা নিরসনে এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন 24 ঘন্টার মধ্যে সব ময়লা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু বাস্তবে 3 দিনেও তা না হয় হতাশ এলাকাবাসী। 24 ঘন্টার ভিতরে মেয়র মহোদয় বলছিলেন যে পুরো ময়লা পরিষ্কার হবে, কিন্তু এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও অলিগলিতে কোনো ময়লা পরিষ্কার হয়নি। আমরা অত্র এলাকার স্থায়ী বাসিন্দা, আমরা চাই যেন অতি সত্বর এটা পরিষ্কার করা হোক। লালবাগ কেল্লার পাশের এই সড়কেও একই চিত্র, যত্রতত্র পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। অনেকে আবার রাস্তা বাদ দিয়ে সব ময়লা ড্রেনে ফেলায় বন্ধ হয়ে গেছে নালা। কমিশনারটা ইসা দেখা যায় যে ময়লা টয়লা দিয়ে যায়, আবার ময়লা বইলা যায় যে পরিষ্কার করে আসে না। বলতে আছে যে আসবে, কিন্তু এখন তো আসে না। এখানে গন্ধ ছেড়ে থাকা দিতে না, অতিরিক্ত গন্ধ। এদিকে পুরান ঢাকার 2-1টি জায়গায় সোমবার ঈদের 3য় দিনেও পশু কোরবানি দিতে দেখা গেছে। পুরাতনের সঙ্গে নতুন এ বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়া না হলে অমানবিক পরিবেশ সৃষ্টির আশঙ্কা পুরান ঢাকাবাসীর। আশরাফুজ্জামান মন্ডল, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরে বসত বাড়ি লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হয়েছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের হেলিকপ্টার 3 দফায় আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ জানানোর একদিনের মাথায় সীমান্তে ঘটনা ঘটল। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেবে এখন পর্যন্ত প্রায় 73,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রনক হাসানের রিপোর্ট।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও কক্সবাজারের ঘুমধুম সীমান্তে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গুলিবর্ষণের পরপরই কক্সবাজারের ঘুমধুম এবং বান্দরবানের তুমব্রু সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এদিকে রোববার সকাল থেকেই তুমব্রুর ঘুমধুম সংলগ্ন ওপারের ঢেকুবনিয়ার গ্রামগুলো থেকে আগুনের কুণ্ডলি দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এ ঘটনায় আরও বিপুল সংখ্যক রোহিঙ্গা রোববার প্রাণ ভয়ে সীমান্তের জিরো লাইনে অবস্থান নিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে বিগত 24 ঘন্টায় প্রায় 13,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সংস্থাটির ভাষ্যমতে গত 24 আগস্ট সংঘাত শুরুর পর থেকে সব মিলে প্রায় 73,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বেশি মগে জুলুম তুলুম গজে আর বাদাস গইনা হাওয়ারি হাইলা দায় আছে আর কি ফারগারা দেওয়া হয়ে তো আর দরিয়া ফারগারা দিয়ে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় 270 কিলোমিটার সীমান্ত। এসব এলাকায় বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবির কড়া নজরদারি থাকা সত্ত্বেও রোহিঙ্গারা রাতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। গতকাল গভীর রাতে কক্সবাজার এবং টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় 5 শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। 3,000-এরও বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বলে দাবি করেছে বিজিবি ও কোস্টগার্ড। মুসলমানরা মারিয়ে ধ্বংস করে দিগলা বলে একখান ষড়যন্ত্র। বুকে গুলি পড়েছে, তারপরে কিছু কিছু গলায় রশির টাক আছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে। মিয়ানমার সীমান্তে কড়া নজরদারির কথা জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বলছেন নতুন করে অবৈধভাবে কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। বর্ডার গার্ড যারা বিজিবি সহ আমাদের গোয়েন্দা বাহিনী বেশি তৎপর আছে। সরকারের স্পষ্ট নির্দেশনা হচ্ছে যাতে বর্ডার অতিক্রম করে কোনো রোহিঙ্গা জনগোষ্ঠী বা মায়ানমার জনগোষ্ঠী যাতে আমাদের বৈধ ডকুমেন্টস অনুপ্রবেশ না করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে হেলিকপ্টার গানশিপের ব্যাপক ব্যবহার করছে। এতে মিয়ানমার সরকারের হিসেবেই 4 শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। সংঘর্ষে আহত শত শত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করেছেন। আরও অসংখ্য রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশ মিয়ানমার জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতার অভিযোগ দেখিয়ে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। রোহিঙ্গা যোদ্ধাদের হাতে WFP খাবার সরবরাহ করছে। মিয়ানমার সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে খাবার সরবরাহ বন্ধ করল সংস্থাটি। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। এদিকে মিয়ানমারের মুংডুতে সহিংসতায় বোমা বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে জখম আরও 5 রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার রাতে স্বজনদের মাধ্যমে তারা মিয়ানমার সীমান্ত পার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পুলিশ জানায় তাদের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা সেবা চলছে। আহতরা হলেন মিয়ানমারের মুংডু এলাকার আমির হোসেনের ছেলে বশিরুল্লাহ, হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ খালেক হোসেন, লাল মোহরের ছেলে হুসাইন জোহা, শামসুল আলমের ছেলে মোহাম্মদ ইউনুস ও আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আলম। আগামী বছর অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের আভাস দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সরকারের আরও কয়েকজন মন্ত্রী। রনক হাসানের আরও একটি রিপোর্ট। ঈদুল আজহায় 3 দিনের সরকারি ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থিতি ছিল খুবই কম। এর মধ্যে সকালেই নিজ নিজ মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের সঙ্গে আগামী নির্বাচন সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলেন। আমরা মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করছি, করে রাখছিও, কিন্তু তাদের এই অত্যাচারী যে একটা মনোভাব এতদিন ধরে চলছে এবং যেখানে অত্যন্ত দুঃখের বিষয় যে শান্তির কিন্তু পুরস্কারপ্রাপ্ত আং সান সুচি তিনিও এটাকে সমর্থন করে যাচ্ছেন। অত্যন্ত ঘৃণিত এই পদক্ষেপ। দিস ওয়াজ হাইট অফ স্টুপিডিটি
আমরা ছাড় চাই নাই এবং আমরা তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন নাই, আমরা সেটা করে দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের নির্বুদ্ধিতা। এটার জন্য আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। এর কিছু সময় পর কৃষিমন্ত্রী এবং দুপুরের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বাস্তবতা হলো এটা তো মানে সেই এদের খাবারের জোগাড় করা কত মানে বিশ্ব সাহায্য সংস্থাগুলি তারা আরো দ্রুততার সঙ্গে এর পাশে দাঁড়ানো এবং অন্যদিকে মায়ানমার সরকারের তারা সেই চাপ সৃষ্টি করে এদের ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। কেননা একটা জিনিস এটা তো প্রথম না, প্রায়ই এরকম হচ্ছে। এছাড়া শুভেচ্ছা বিনিময় শেষে অন্যান্য মন্ত্রীরাও তাদের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন গণমাধ্যমের কাছে। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। সন্ধ্যার বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অস্ট্রেলিয়ার স্পিন বিষে নীল হলেও দম হারায়নি বাংলাদেশ, মুশফিক ও সাবরির ব্যাটে শক্ত প্রতিরোধ।